নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মোনা পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আপনাদের শোনাতে চলেছি লেখক সুকান্ত দাসের কলমে এক হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, করিমগঞ্জের ভুতুড়ে কারখানা। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন আমাদের আজকের এই নিবেদন। রতন টুলের ওপরে বসে ঝিমিয়ে পড়ছিল মাঝে মাঝেই। ঘুমের জন্যই সেই জায়গাটা বেছে নেয়। টুলের ওপরে বসলে একপাশে দেওয়ালের কাছে হেলান দেওয়া যায়, তাই কখন ঘুমিয়ে রয়েছে আর কখন জেগে রয়েছে সেটা চট করে বোঝা যায় না। তাছাড়া ঘরের ভেতরটা চারপাশে অন্ধকার, একটা অল্প পাওয়ারের আলো জ্বেলে থাকে এখানে সব সময়। তাতে ভালোভাবে কোনো কিছুই দেখা যায় না বটে, আবার সব কিছুই অদৃশ্যও হয়ে যায় না। যাই হোক, রতনের ঘুম কিন্তু বেশি পাতলাই। একটা হুট করে কোথাও শব্দ হলেও তা ঠিক ঘুম ভেঙেই যায়। এই কাঠ কারখানার আশেপাশে একটা ভাম বিড়ালও আছে। মাঝে মাঝে ইঁদুর কিংবা ছুঁচো ধরার জন্য কারখানার ভেতরে ঢুকে এলে তখন তার শব্দে রতনের ঘুমটা চটকে যায় একেবারেই। আজও ঠিক তেমনই একটা শব্দ হলো। প্রথমে রতনের কাঁচা ঘুমটা চটকে যেতেই সে মনে মনে বিরক্ত হয়ে ঘুমের দেবতা কিংবা জেগে থাকা দেবতা যেই হোক না কেন কাউকে একটা তুলোধনা করে তারপর চোখ খুলে একটা লম্বা হাই তুলে বলল, আরে সত্যি এরা শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। এই রাতের বেলায় তো কেউ একটু ঘুমানোর সময় পায় নাকি? সারাদিন এই কাজ আর কাজ, সারাদিনের পর এই একটু ঘুমাবো তাও শান্তি নেই। মনে মনে খেকিয়ে উঠে হাতের টর্চের আলোটা জ্বাললো রতন। তারপর টর্চের আলোটা সামনের দিকে ফেলে দেখল কোথাও কিছুই নেই। এদিকটাও পুরো ফাঁকাই, শুধু পেছনের দিকের পাশাপাশি বেশ কয়েকটা করাত কল রয়েছে। তার পাশ দিয়ে পেছনে যাওয়ার রাস্তা, সেদিকেই গুদামের ভেতরে কাঠের বড় বড় গুঁড়িগুলো সাজিয়ে রাখা হয়। চেরাই করা কাঠ, এমনকি অর্ডারি কাঠও সেখানেই থাকে। রতন টর্চটা আবার নিভিয়ে দিয়ে শুয়ে পড়তেই যাবে, ঠিক এমন সময় তার চোখ চলে গেল 3 নাম্বার করাত কলটার কাছে। সেখানে কে যেন একটা দাঁড়িয়ে আছে বলেই রতনের মনে হচ্ছে। এই কোন সরে বাচ্চা রে? ঘুম ভেঙে যাওয়ায় মেজাজ খিঁচড়ে ছিল রতনের, তাই একটা অসভ্য খিস্তি দিতে গিয়েও নিজেকে সামলে নিয়ে বলে উঠল, কে রে ওখানে? হ্যাঁ, কার এত সাহস যে যে রাতের বেলা রতন থাকতে এখানে ঢুকেছিস? ছায়াটা কিন্তু তখনও করাত কলের একদম 3 নম্বরের শেষের কলটার কাছে দাঁড়িয়ে আছে। মুখে কোনো শব্দ নেই, অথচ রতন তাকে অস্পষ্টভাবে দেখতে পাচ্ছে সেই অল্প অল্প জ্বলতে থাকা আলোতে। এবার হাতে টর্চটা সেদিকে ফেলতেই লোকটাকে দেখা গেল, কিন্তু মুখটা দেখা গেল না। করাত কলের একপাশে উঠে থাকা বড় করাতের হাতলের জায়গাটায় তার মুখটা কেমন যেন আড়াল হয়ে আছে। রতন বেজায় চটে উঠল। সে তাড়াতাড়ি পরনের লুঙ্গিটাকে ভালো করে গিট দিয়ে নিয়ে চেয়ার টেবিলের পাশ থেকে লাঠিটাকে তুলে নিয়ে 2 পা এগিয়ে গিয়ে সে মনে মনে বলল, পেয়েছি পেয়েছি, এবারে পাগে পেয়েছি। তাই ভাবি মাঝে মাঝে আমার কেন জানি না মনে হয় যে আশেপাশে কেউ একটা রয়েছে। রাতের বেলা কেউ ঢুকছে, হ্যাঁ, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। আজকে তোকে হাতে নাতে ধরেছি বেটা। একটা লম্বা গাছের গুড়ি রাখা ছিল 3য় করাত কলটার কাছে। কাল সকালে এই গুড়িটা প্রথমে কাটা হবে। করাত কলের গঠনটা একটু অন্য ধরনের হয়, কিন্তু এই 3টে করাত কল আবার অন্যভাবে তৈরি হয়েছে। লম্বা গুড়িটাকে এক পাশ দিয়ে করাতের কাছে এগিয়ে দিলেই ব্যাটারিতে চলতে থাকা লম্বা করাতটা গোল করে ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে কখনো লম্বা কখনো গোল আকারের যেমন প্রয়োজন হয় সেভাবে কাট কেটে ফেলে। হাতল দিয়ে করাতের ঘূর্ণনটাকে যেমন আটকানো যায় তেমনই মাঝে মাঝে বাড়িয়েও দেওয়া যায়। এমন করাত কল আশেপাশের বেশ কয়েকটা গ্রামের মধ্যে আর কোথাও আছে বলে অন্তত রতন জানে না। তাই এই কাঠের কারখানাটায় ভিড় কিন্তু বেশ ভালোই হয়। রতন 3য় করাত কলটার দিকে এগিয়ে গেল। গাছের গুড়িটা তার পায়ের কাছ থেকে আর একটু হলেই হুড়মুড় করে মাটিতে গিয়ে পড়ছিল। রতন সেটা সামলে নিয়ে কাঠের গুড়ির উপর দিয়ে পড়ল। ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। 3 নাম্বার করাত কলটার কাছে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিটা কেমন যেন অদ্ভুতভাবে হেসে উঠল, আর সাথে সাথেই রতন বুঝতে পারল
লম্বা গাছের গুড়ির ওপর সে গিয়ে পড়ার সঙ্গে সঙ্গে করাত কলটাকে কে যেন চালিয়ে দিয়েছে। টানা ঘড়ঘড় শব্দের সঙ্গে গুড়িটা দুলতে দুলতে এগিয়ে যাচ্ছে সেই দিকেই। অবিশ্বাস্যভাবে গাছের গুড়িটা মাটির উপরে পড়েছিল, কিন্তু একা একা এটা উঠতে পারে না। এত বড় গুড়ি অন্তত 4 জন লোক তুলে ধরে, তারপরই সম্ভব করাত কলের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত। এই কে রে ওখানে? মেশিন চালিয়েছিস কেন? আমি বলছি থামা। আর আমাকে অন্ধকারে এমনভাবে নিয়ে গেলে তোদের দেখতে পাবো না ভেবেছিস? হ্যাঁ, থামা, এক্ষুনি থামা। মেশিন যে থামানো যাবে না, আজ তোর রক্তে মেশিনটাকে রাঙিয়ে দিয়ে যাব। সেই ভয়ঙ্কর গলাটা শুনে রতন মুহূর্তের জন্য কেমন যেন থমকে গেল। তারপর একবার এদিক ওদিক দেখে নিয়ে বলল, দেখ, আমার সঙ্গে মস্করা করবি না, আমার সঙ্গে মস্করা করবি না। আমি রতন ঘোষাল, আমার সঙ্গে এই মস্করা করার ফল কিন্তু ভালো হবে না। এতক্ষণ মস্করাই ভেবেছিল রতন, কিন্তু গাছের গুড়িটার ওপর থেকে নেমে আসতে গিয়ে তার টনক নড়ল। গাছের গুড়িটার সঙ্গে সে নিজেও যেন জড়িয়ে গেছে। তার পরনের লুঙ্গিটা গাছের গুড়ির শেষ প্রান্তটাকে এমনভাবে জড়িয়ে আছে যে সে উঠে আসতে আর পারছে না। রতন প্রাণপণে চেষ্টা করতে লাগলো উঠে আসার। গাছের গুড়িটা তখন দ্রুত এগিয়ে চলেছে সেই করাত কলের দিকেই। তার সঙ্গে সঙ্গে বিভৎস গলায় হাসিটাও বাড়ছে। রতন চিৎকার করে বলে উঠল, তাই নাকি রে, তাই নাকি রে সরে বাচ্চা? দাঁড়া, তারা আমি বেঁচে যাই একবারে, তারপর দেখ তোর কি হয়, দেখ। বাঁচতে পারলে তারপর তো আমায় দেখাবে। রতন এবার চিৎকারের বদলে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো, কারণ গাছের গুড়িটা তখন নড়তে নড়তে করাত কলের ঘুরন্ত করাতের একদম কাছে চলে গেছে। ঘরের ভেতরের লালচে আলোটায় মাথা ঘুরিয়ে নিজের মৃত্যুকে সামনে দেখে রতন কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। আর ঠিক তখনই দেখতে পেল করাত কলের হাতলের উপরে হাত রেখে দাঁড়িয়ে থাকা সেই ছায়াটাকে। তার গোটা শরীর একটা কালো চাদর দিয়ে ঢাকা, কিন্তু তার মধ্যেও তার চাদরে ঢাকা মুখের ভেতর থেকে দুটো লাল টকটকে চোখ যেন তাকিয়ে আছে রতনের দিকেই। এইবার সেই ছায়া মূর্তিটা হাসলো। তার মুখে এলোমেলো লম্বা লম্বা সাদা দাঁতগুলো মুহূর্তের মধ্যেই ঝলকে উঠতেই রতন লাফ দিয়ে নামতে গেল নিচে, কিন্তু তার আগেই তার দুটো পা ঢুকে গেল করাত কলের ভেতরে। প্রচন্ড যন্ত্রণার সঙ্গে দুটো কাটা পায়ের যন্ত্রণাটাও অনুভব করতে পারল রতন। আর কিছু বোঝার আগেই তার গোটা শরীরটা করাত কলের চাকায় ছিন্ন ভিন্ন হয়ে গেল। এমন একটা ঘটনা ঘটেছিল, কিন্তু এমন বীভৎস ঘটনা এখানে ঘটেছে যখন, তাহলে এখানে নিশ্চয়ই কিছু ব্যাপার ছিল, তাই না? এখন আপনি যেরকমভাবে জায়গাটা দেখতে পাচ্ছেন, তখন কিন্তু জায়গাটা তেমন ছিল না। আজ থেকে 30 বছর আগের কথা। তখন ওই 1994 সাল। এই 30 বছরে করিমগঞ্জের উন্নতি হওয়ার বদলে যেন অবনতিই হয়েছে। চারিদিকে তাকিয়ে যা দেখতে পাবেন না, একসময় তার চেয়ে বেশি ছিল করিমগঞ্জ। তখন ছিল আশেপাশের 5টা গ্রামের মধ্যে থেকে সবচেয়ে বেশ উন্নত। একটা প্রাইমারি স্কুল পর্যন্ত তৈরি হয়েছিল তখন। এখন সব কিছু যেন ভূতের বাড়ি হয়ে পড়ে আছে। নিশিকান্ত সামনের দিকে তাকিয়ে কাঠের কারখানাটাকে ভালো করে দেখছিল। বেশ বড় একটা চৌহদ্দি নিয়ে চারপাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছিল একসময়। এখন সেটা এখানে ওখানে ভেঙে পড়েছে। মাঝে মাঝে জায়গায় জায়গায় বড়সড় একটা ঘর, এতটা বড় যে তার মধ্যে মাঝারি আকারের 3-4টে ঘর খুব সহজেই ধরে যায়। বাইরের দুটো ঘর সুজন দেখিয়েছিল নিশিকান্তকে, কিন্তু ভেতরের যে ঘরে 3টে করাতকল রয়েছে সেই ঘরটা সে দেখায়নি। সেই ঘরের দোতলায় তালা দেওয়া, অনেক আগের জং পড়ে যাওয়া তালা। সেই ঘরের কথা বলতেই সুজন বলেছিল, আহা, চিন্তা করছেন কেন? ঠিক দেখাবো। আসলে সঠিক চাবিটা আনা হয়নি তো, তাই আর কি। আর যখন এই জায়গাটা আপনি কিনেই নেবেন, তখন সমস্ত কিছুই আপনারই হবে। আর তো কোনো সমস্যাই থাকবে না, তাই না? দেখো সুজন, তোমার কথায় শহর থেকে দূরে এমন একটা অজপাড়া গায়ে এই জায়গাটা কিনছি।
এখানে নতুন করে একটা কাঠের কারখানা তৈরি করব বলেই। ওই করাত কলগুলো যদি ঠিক করে নেওয়া যায় তাহলে তো আমার অসুবিধা হবে না। তাছাড়া তুমি যা বলেছ তাতে মনে হয় আশেপাশের গ্রাম থেকে কাঠের যোগান ভালোই মিলবে। শহরের দিকের কাঠের যোগান মেলে, তবে তাতে খরচ হয় অনেক বেশি। প্রথমত পুলিশের সমস্যা, তারপর আরও অনেক সমস্যা রয়েছে। যাক, সেসব কথা তুমি বুঝবে না। শহরের দিকে সবচেয়ে বড় সমস্যা হলো গাছ কাটার, তাই তো? গাছ কাটার কাজ করতে গেলে কেউ না কেউ এসে ন্যাকামি শুরু করেই দেয়, বুঝতেই তো পারছেন। বেটারা কখনো একটা গাছ লাগিয়েছে কিনা ঠিক করে বলতে পারবে না। নিজেরা প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটতেই থাকবে, অথচ যেই কেউ 2 পয়সা লাভের জন্য কাঠের জোগান নেওয়ার চেষ্টা করবে অমনি ওদের যত আন্দোলন, ধর্ণা এই সমস্ত শুরু হয়ে যায়। পুলিশ, সরকার সবাই টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে, আবার মাঝে মাঝে ওদের সঙ্গে ন্যাকামি জুড়ে দিচ্ছে। শালা এই সমস্ত লোকেদের জন্যই ব্যবসাটাও ভালো করে করতে পারবো না। সুজন একবার হাত কচলায়। সুজনের চেহারা একটু বেটে, গায়ের রং কালো, মুখের মাঝে একটা লম্বা নাক, মোটা ঠোঁট, বড় বড় চোখ। পৃথিবীতে পুরুষের সঙ্গে সৌন্দর্য শব্দটা খুব ভালোভাবে মিল খায় না। যদি মিল খেত তাহলে তার বিপরীত ধর্মী কোনো শব্দ এই সুজনের জন্য তৈরি করতে হতো। সুজন ভালো করে হাত কচলে নিয়ে বলল, চিন্তা করবেন না, এই আশেপাশের 5টা গ্রামে বেশ কয়েকটা জঙ্গলও আছে, আর সেখানে কাঠও আছে। আপনাকে আমি সমস্ত ব্যবস্থাই করে দেবো, শুধু আপনি আমাদের দিকটা একটু দেখবেন, তাহলেই হবে। বেশি টাকা ফেললে কি না হয়। আপনারা তো শহরে মানুষ, আপনারা তো সবই জানেন, কিন্তু কোথায় ঠিক কীরকমভাবে টাকা ফেলতে হয় সেটা আপনারা সকলেই একটু কম বোঝেন আর কি। অন্য সময় হলেই নিশিকান্ত এই কথার প্রতিবাদ করত, কিন্তু সুজনকে দিয়ে যে কাজ হাসিল হবে সে কথাটা নিশিকান্ত জানে। তাই প্রতিবাদ না করে কারখানার চারপাশটা ঘুরেই দেখতে লাগলো সে। একটা ঘর পরেও দেখা যাবে। ঘুরতে ঘুরতেই এই কারখানা নিয়ে অদ্ভুত সেই গল্পটা সুজন শোনালেন নিশিকান্তকে। শুধু তাই নয়, আরও অনেক ব্যাপার কারখানায় ঘটেছে, তবে সে আজ থেকে 30 বছর আগের কথা। এখন ওসব কথা আর আশেপাশের কেউই মনে রাখেনি। ও নিয়ে আপনি কিছু ভাববেন না। কোনো সমস্যা হবে না তো? এতদিন ধরে জায়গাটা বন্ধ হয়ে পড়ে আছে, এখন এখানে কারখানা নতুন করে খুললে তারপরে লোকজন নিয়ে কাজ করতে পারবো তো? সমস্ত ব্যবস্থা আমিই করে রেখেছি, শুধু একবার কাজ শুরু করলেই হলো। প্রথম ওই দিন 10 মতন সময় লাগবে সমস্ত কিছু পরিষ্কার করতে, তারপর লোকজন এনে ও সব কিছু আমার ভাবনায় আছে, সেসব আপনাকে ভাবতে হবে না। সুজনের যে সব কিছু ভাবা আছে সে কথা নিশিকান্ত জানত। না হলে মাত্র 1 মাসের মধ্যে এমন একটা জায়গায় এমন একটা পুরনো কারখানা জলের দরে সে কিনতে পারত না। করিমগঞ্জের কারখানার কথাটা সে নিজেও শোনেনি। করিমগঞ্জের কারখানাটা গ্রামের একদম শেষের দিকে। করিমগঞ্জ গ্রাম হলেও বড্ড ছোট, হাতে গুনলে 20 থেকে 25টা ঘর মতো বসতি এখানে রয়েছে। তাছাড়া বড় রাস্তা এখান থেকে অনেক দূর। এখানে জলের ব্যবস্থা ভালো নয়, ইলেকট্রিসিটি ব্যবস্থা থাকলেও গ্রামের লোকেরা ইলেকট্রিসিটি সেভাবে কাজে লাগায় না। 5 বছর আগে বন্যায় কয়েকটা গ্রাম ভেসে গিয়েছিল, তখনই এই গ্রামের সমস্ত কিছু তছনছ হয়ে যায়। অনেকেই গ্রাম ছেড়ে চলেও গিয়েছিল। বাকি যারা টিকে আছে তারা কোনো রকমে পড়ে রয়েছে এখানে। এমন একটা গ্রামে কারখানা খোলা হবে, কিভাবে চালাবে সেটাই নিশিকান্ত বুঝতে পারছিল না। তবে সুজন সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল। করিমগঞ্জ থেকে মাত্র 2 গ্রাম দূরে ননিতলা গ্রাম, সেই গ্রামের ব্যবসায়ী আলাদা। ননিতলা গ্রামে সুজনের চেনাশোনা রয়েছে, সেই ভরসাতেই নিশিকান্ত এখানে এসেছে। কারখানা দেখে নিয়ে বিকেলের দিকে সুজনের বাড়িতে গিয়ে পৌঁছালো তারা। সুজনের বাড়িতেই তার থাকার ব্যবস্থা হয়েছে। সেখানে কয়েকটা দিন থাকতে হবে, অন্তত এই দিকে সমস্ত কিছু ঠিকঠাক না করে যাওয়া যাবে না। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে একটা ঘরে দেশি মদের বোতল নিয়ে বসেছে নিশিকান্ত আর সুজন। কথায় কথায় নিশিকান্ত বলল, আচ্ছা, ওই কারখানায় ওই একবারই কিছু হয়েছিল, মানে তারপরে আর কিছু হয়নি? তুমি তো বলেছিলে আরও অনেক কিছু নাকি হয়েছে।
হয়েছে তো কি হয়েছে, তার সব খবর আমার কাছে আছে, কোনো কিছুই আমি ভুলিনি। ওই কারখানায় মোট 4 জন মরেছিল। একজনের কথা তো বললাম, পাহারাদার রতন। তারও অনেক আগে একজন মরেছিল। সেটা একটা দুর্ঘটনা ছিল। কাজ করতে করতে একজন করাত কলের মধ্যে পড়ে যায় আর কি। তার মাথাটা একেবারেই ঘাড় থেকে আলাদা হয়ে গেছিল। রতনের মারা যাওয়ার পরেই কিন্তু অনেকদিন সব কিছুই চুপচাপই ছিল। তারপরেই একদিন হঠাৎ করেই আরও একটা মৃতদেহ পাওয়া যায়। সেই রাতেই কারখানায় 2 জন ছিল, তার মধ্যে একজনের কিছু না হলেও অন্যজন মরেছিল আর কি। সেই কথাই তবে আপনাকে শোনাই, শুনবেন তো? হ্যারিকেনের আলোটা আরেকটু বাড়িয়ে দিয়ে সুজন বলতে শুরু করলো। রতন মারা যাওয়ার পর কারখানার বিষয় নিয়ে তেমন কেউই কিছু আর ভাবেনি, কারণ রতন রাতের বেলায় মাঝে মধ্যেই নেশা ভাঙ করতো। নেশা করে হয়তো কখন নিজেই করাত কল চালিয়ে দিয়েছিল, তারপর নিজেই তাতে পড়েছে, এমন কথা ভেবে সবাই ব্যাপারটাকে আস্তে আস্তে উড়িয়ে দিল। কিন্তু এই কারখানার তখন যে মালিক ছিল প্রতাপ মজুমদার, সে কিন্তু ব্যাপারটাকে এত সহজে উড়িয়ে দিতে পারল না। একদিন কারখানায় কাজ করা 5 থেকে 6 জন যারা ছিল, তাদের সবাইকে নিশিকান্ত এক জায়গায় ডেকে পাঠালো। তারপর বলল, কারখানায় কিছু একটা সমস্যা হচ্ছে। প্রথমে একজন মরল, তারপরে আবার রতন মরল। আমার মনে হচ্ছে কারখানায় কারো খারাপ নজর পড়েছে। তোমরা কি বলো? কারখানায় কর্মীদের মধ্যে ছিল 5 থেকে 6 জনই। আসলে 3টে করাত কলেরই কাজ হতো আর কি, তাই 6 জন লোককে নিয়েই কাজ করেন প্রতাপবাবু। তাদের মধ্যে একজন ছিল দূর গ্রামের। সে রাতের বেলা কারখানায় থাকতো না। কারখানার একদম শেষের দিকেই একটা ছোটো মতো ঘর ছিল তার। এখন আর সেটা নেই সেখানে। সে এগিয়ে এসেই বলল, আমি একটা কথা বলবো বাবু। সেই দিন রাতে আমি বাইরে বেরিয়েছিলাম পেচ্ছাপ করতে। মনে হলো কারা যেন রাতে ওই কারখানার ভেতরে করাত কল চালাচ্ছে। হ্যাঁ, 3টে করাত কল একটা একটা করে চলতে শুরু করলো, আমি স্পষ্ট শুনলাম। আমার একটু সন্দেহ হলো, তাহলে কি কোনোভাবে কল চালু রেখেই আমরা চলে এসেছি। তাই ভেবে তাড়াতাড়ি ওই কারখানার দিকে এগিয়ে গিয়েছিলাম। করাত কল যে ঘরে আছে তার পেছন দিকে জানলাটা দিয়ে ভেতরে দেখা যায়। জানলার কাছে গিয়ে যখন দেখলাম জানলাটা পুরো খোলা আর পাল্লাগুলো ভেতর থেকে বন্ধ থাকার কথা, কিন্তু পাল্লা দুটো যেন একেবারে এই খুলে রেখেছে ভেতর থেকে কেউ একটা। আমি ঘরের ভেতরে তাকালাম জানলা দিয়ে। অন্ধকারে কিছুই বোঝা গেল না। ঘরে যে ব্যাটারিতে লাল আলোটা জ্বলে সেটাও বন্ধ। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলাম যে করাত কলটা চলছে, কিন্তু এটা বুঝতে পারলাম না যে চালাচ্ছে এটা কে। তারপরেই যেন মনে হলো কেউ জানলার কাছে এসে দাঁড়িয়েছে। একটা পচা গন্ধ আমার নাকে লাগলো। জানলার কাছে যে এসে দাঁড়িয়েছিল সে অদ্ভুতভাবে হাসতে হাসতে আমায় বলল, খবরদার খবরদার, প্রাণে বাঁচতে চাইলে এখানে রাতের বেলা আসবি না। চলে যা, চলে যা বলছি, চলে যা। আমি কিন্তু ভয় পেলাম না। আমি তবুও শক্ত গলায় তাকে বললাম, কে তুই? হ্যাঁ, আর ঘরের মধ্যে ঢুকলে কি করে? আর ঘরের দরজা তো বন্ধ ছিল, আর ভেতরে করাত কল চালিয়ে এখন তুই কি করছিস? হ্যাঁ, বলছে তোকে এখান থেকে চলে যেতে। তোর কোনো ক্ষতি করতে আমি চাই না। যা করার জন্য আমি এসেছি তাই করে আমি এখান থেকে চলে যাব। তোদের সবাইকে সাবধান করে দিচ্ছি, আমারও সাবধান করছি, রাতের বেলা এখানে কেউ আসবি না। যা 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 যা, চলে যা। আর আমি সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি বাবু। আমি দেখলাম সে জানলার আরো কাছে এগিয়ে আসতে লাগলো। তার দুটো চোখ একেবারে লাল টকটকে হয়ে জ্বলছে। আমি ভয় পেয়ে দৌড়াতে লাগলাম আমার ঘরের দিকে। তারপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়ি। সারা রাত ভয়ে আমি থরথর করে কেঁপেছি। সেই রাতের কথা আমি কোনো দিন ভুলবো না বাবু, কোনো দিন না। এখন আপনি বলেন তো, তাই এই কথাটা বললাম। লোকটার কথা শুনে প্রতাপবাবু ছাড়াও বাকি সকলেই অবাক হলো। কিন্তু ভিড়ের ওই 4 থেকে 6 জনের মধ্যে থেকেই একজন বলে উঠল,
আরে ধুর, কি দেখে ফেলেছিস? ওসব আবার হয় নাকি? এই কারখানায় ভূত আছে বলে তো আমি কখনো শুনিনি। হ্যাঁ, রতন মরেছে, আর তার আগেও যেটা হয়েছে ওটা একটা দুর্ঘটনা ছিল, তাই তোদের এমন মনে ভয় হয়েছে। আমি নিজের চোখে দেখেছি, নিজের এই কানে শুনেছি। সাহস থাকলে রাতের বেলা ওই কারখানায় করাতকলের ঘরে একবার কাটিয়ে দেখো, হ্যাঁ, জানতে পারবে। লোকটার কথায় কিন্তু মাথায় এবার কেমন যেন রেগেই উঠল। মাথায় চেহারা সন্ডা মার্কা, গায়ের রং মাঝারি চাপা হলেও তাকে একটু কালো বলেই মনে হতো। তার পরনের জামা কাপড়ের ওপর দিয়ে পেশি পর্যন্ত বোঝা যায়। মাথায় এগিয়ে সে বলল, বেশ, আমি যদি একা ওই ঘরে রাত কাটাতে পারি তাহলে তোরা নিশ্চয়ই বিশ্বাস করবি ওই ঘরে কিছু নেই, সমস্ত কিছু মনের ভুল। এই মাধায়ের গায়ে হাত দেবে এমন ক্ষমতা কারণ নেই। মাথায় বাড়াবাড়ি করিস না, কিছু যে একটা হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। তার মধ্যে যদি তোর আবার কোনো ক্ষতি হয়ে যায় তখন সমস্যা হবে। তুই তো জানিস তুই আর জগন্নাথ এরা দুজনে আমার কাজের সমস্ত কিছুই দেখাশোনা করিস। তোদের কিছু হলে আমার সমস্যা হয়ে যাবে। বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আর মাধাই থাকতে আপনার কোনো চিন্তা নেই। শুধু মাধাই নয়, আমিও আজ রাতে ওর সঙ্গে থাকব। আমিও দেখব রাতে আসলে কি হয়। বেটা করাতকল চলার শব্দ শুনেই ভয় পেয়েছে। এতক্ষণ একটানা সুজনের কথাগুলো শুনে চলছিল নিশিকান্ত। এবার সে বলল, আচ্ছা, তার মানে এই মাধাই আর জগন্নাথ ছিল প্রতাপবাবুর সবচেয়ে কাছের লোক। তার সমস্ত কিছু ওরাই দেখাশোনা করত। রতনের আগে আরেকটা লোক মরেছিল, তাহলে তারপরে কারা মরেছিল? সে কথাই বলছি। সেদিন সন্ধ্যের সময় প্রতাপবাবুর মধ্যস্থতায় সমস্ত ব্যাপারটা কারখানার 6 জনকে জানিয়ে দেওয়া হলো। মাধাই, জগন্নাথ, সেই পাশের গ্রামের লোকটা আর এই গ্রামের 3 জন। মাধাই আর জগন্নাথ প্রতাপবাবুর সামনে ঠিক করলো রাতের বেলায় ওখানে আর তারা যাবে না, কিন্তু মনে মনে অন্য কিছু ভেবে রাখলো। তাদের বাড়ি ছিল এই গ্রামেই। রাতের বেলায় সবাই চলে গেলে ওরা রাতের অন্ধকারকে আশ্রয় করে গিয়ে পৌঁছলো ওই কারখানায়। কারখানার বড় দরজা, এমনকি সমস্ত ঘরের সমস্ত কিছু চাবি থাকতো ওদের কাছেই। নিশিকান্তবাবু তো সবসময় আর তার কারখানায় আসতেন না, সমস্ত কিছুই দেখাশোনা করতো ওরাই। পথে চলতে চলতে মাধাই বলল, দেখ, আমার কিন্তু মনে হয় ওইখানে কিছু একটা হচ্ছে। না হলে এতদিন এই কারখানায় আমরা কাজ করছি, রাতেও তো কতদিন এখানে গিয়েছি, কোনো কিছু হয়নি। আর এই রতনের মৃত্যুর পর কারখানায় রাত্রিবেলা যাওয়াটাও সমস্যা হয়ে যাচ্ছে। ও কথা বললে তো হবে না, অনেকগুলো কাঠ নিয়ে আসতে হবে আজকে। আমি একটা ভ্যান জোগাড় করে রাখছি, ভ্যানের মধ্যে কাঠ তুলে তারপরে নিয়ে যাব। ওই পাশের গ্রামের নিবারণ যা ভয় পেয়েছে, সে রাতের বেলা নিজের ঘর থেকে বেরোবে না। তাতে আমাদের কাজটা সুবিধেই হবে। অনেক তো হলো। এমনিতেই প্রতাপবাবুর সঙ্গে এমনভাবে বেইমানি করাটা কি আর ঠিক হচ্ছে? রাতের অন্ধকারে তারই ঘর থেকে কাঠ চুরি করে তারপর বাইরে বিক্রি করা, আমার মনে হয় অনেক হয়েছে। আর নয়। তোর আবার কি হলো? ওদের সবার কথা শুনে তুই কি ভয় পেয়ে গেলি? তুই কোনো চিন্তা করিস না, আমি যতক্ষণ তোর সঙ্গে আছি তোর কোনো চিন্তা নেই। চল না, আজ রাতে দেখবি তো কারখানায় কি আছে আর কি নেই। দেখবি কোথাও কিচ্ছু নেই, এমনি এমনি সবাই ভয় পেয়েছে। হাঁটতে হাঁটতে ওরা কারখানার বাইরে এসে পৌঁছলো। একটা ভ্যানের ব্যবস্থা জগন্নাথ করেই রেখেছিল। কারখানার পেছনের দিকের জঙ্গল মতো জায়গাটায় লুকিয়ে রেখেছিল সেটা টানতে টানতে নিয়ে এলো কারখানার চৌহদ্দির ভেতরে। তারপরে সামনে দরজা খুলে ভেতরে ঢুকে আলো না জ্বালিয়ে এই হাতের টর্চটাকে তুলে ধরল। কোথাও কিছু নেই, গোটা কারখানাটাই নিশ্চুপ। যেন মনে হয় একটা সামান্য পেরেক পড়লেও তার শব্দও শোনা যাবে। বাইরের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়েছিল মাধাই। ভেতরে ঢুকে যেখানে কাঠ ডাই করে রাখা হয়, সেখান থেকে মাঝারি আকারের কয়েকটা লম্বা লম্বা কাঠ দুজনে মিলে টেনে টেনে নিয়ে গেল বড় দরজার কাছে। সেখান থেকে ব্যানে তুলতে পারলেই হবে। মন দিয়েই কাজটা করছিল ওরা, তাই খেয়াল করেনি কখন যে একটা ছায়া ঘরের ভেতরে একটা করাত কলের কাছে গিয়ে দাঁড়িয়েছে। করাত কলের কাছেই একটা হাতলের কাছে একটা শব্দের পরেই আস্তে আস্তে করাতের চাকাটা ঘুরতে শুরু করতেই ওদের দুজনেরই খেয়াল হলো, কিরে, আবার চালালি কেন? কাঠ কি কম পড়েছে নাকি? তখন মাথায় ছিল দরজার দিকে আর জগন্নাথ গেছিল ভেতরের দিকে।
সামান্য কয়েকটা কাঠ আর বাকি ছিল, সেটাই আনতে গেছিল জগন্নাথ। দেখ, আমাকে ভয় দেখাবার চেষ্টা করে কোনো লাভ নেই। তুই যদি ভাবিস তুই এমনভাবে ভয় দেখালে আমি ভয় পেয়ে যাব, তাতে কিচ্ছু হবে না। আমি জানি তুই নিজেই চালিয়েছিস। আরে কি পাগলের মতো কথা বলছিস? আমি চালাবো কেন? আর তুই আমার গলা শুনতে পাচ্ছিস না? আমি বড় দরজার কাছে রয়েছি। তুই কোথায়? হঠাৎ করে মাদাইয়ের হাতের টর্চটা কেমন যেন ধকধক করে কেঁপেই বন্ধ হয়ে যায়। ঠিক তখনই জগন্নাথের কাঠের ঘরের পাশে জ্বালিয়ে রাখা টর্চটাও নিভে যায়। গোটা ঘরের মধ্যে কেমন যেন অন্ধকার নেমে আসে। ঠিক তখনই একটা অদ্ভুত হাসির শব্দ শুনতে পায় জগন্নাথ আর মাধাই। ভালো হচ্ছে না কিন্তু মাধাই, এইভাবে আমাকে ভয় দেখাবার চেষ্টা করছিস। একবার এখান থেকে বাইরে চল, তারপরে। কিন্তু তার আগেই জগন্নাথের চোখ চলে যায় বড় দরজার দিকে। বড় দরজার একটা পাল্লা খোলা, সেখান থেকেই বাইরের অল্প চাঁদের আলো এসে ঢুকেছে। আর সেই আলোতে সে দেখতে পেয়েছে মাধাই ভয় সিটকে বাইরে বেরিয়ে গেছে। ভ্যানের কাছে দাঁড়িয়ে যেন সে ভয় ঠক ঠক করে কাঁপছে। জগন্নাথ মনে মনে ভাবলো, মাধাই যদি বাইরে থাকে তাহলে ঘরের মধ্যে হাসছে কে? মাধাই বাইরে থেকে চিৎকার করে ডাকলো, জগন্নাথ, তাড়াতাড়ি বেরিয়ে আয়। কাঠ লাগবে না, কিচ্ছু লাগবে না, চলে আয়। জগন্নাথ বিপদ বুঝতে পেরেছিল, তাই সঙ্গে করে আনা দুটো কাঠ মাটিতে ছুঁড়ে ফেলে সে ছুটতে গেল সামনের দিকে। কিন্তু পারল না, সে যেন একটা পায়ে ধাক্কা লেগে ছিটকে গিয়ে পড়লো মাটির উপরে। তাড়াতাড়ি উঠে আসতে যাবে এমন সময় বুঝতে পারলো তার সামনে কে যেন এসে একটা দাঁড়িয়েছে। যে এসে দাঁড়িয়েছে তার হাতে একটা হ্যারিকেন। হ্যারিকেনের আলোটা আস্তে আস্তে নিজের মুখের কাছে তুলে ধরতেই জগন্নাথ অবাক হয়ে দেখল যে ওটা অন্য কেউ নয়, রতন। তার মুখের কাছে আড়াআড়ি ভাবে কতগুলো কাটা কাটা দাগ, সেই দাগগুলো থেকে রক্ত বেরিয়ে আসছে। সেই বিভৎস মুখে রতন বলল, বড় ভুল করে ফেললি রে জগন্নাথ, এখানে আসাটা তোর উচিত হয়নি। তোরা এই রাতে এখান থেকে আর বেরোতে পারবি না। জগন্নাথ মাটির উপর উঠে পড়েছিল। জগন্নাথ রতনকে নিজের হাতে এখান থেকে তুলে নিয়ে গিয়েছিল। রতনের গোটা শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল করাত কলের চাকায়। এমনভাবে যে একটা মানুষের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সে কথা অনেকেই বিশ্বাস করতে পারেনি। তাদের মধ্যে জগন্নাথও ছিল, কিন্তু এখন রতনকে দেখে সে বেশ ভয় পেয়ে গেল। রতন, রতন, আমায় আমায় ছেড়ে দে। আমি 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 তো তোর কোনো ক্ষতি করিনি, বল। আমাকে কেন কেন তোরা এভাবে ভয় দেখাচ্ছিস? কেউ মানে। কথাটা শুনে নিশিকান্ত অবাক হয়ে বলল, এক মিনিট, এই রতনের ভূত বা যেই হোক, সে তো ভয় দেখাচ্ছিল জগন্নাথকে। তাহলে জগন্নাথ কেন বলল তোরা? সে তো শুধু রতনকে বলবে, তাই না? সুজন হাসল। তার হাসিটা হ্যারিকেনের আলোয় কেমন যেন চকচক করে উঠল। কথাটা আপনি ভুল বলেননি, তবে একটা ব্যাপার, জগন্নাথ ততক্ষণে দেখতে পেয়েছিল করাত কল যেটা চলছে। তবে একটা ব্যাপার, জগন্নাথ ততক্ষণে দেখতে পেয়েছিল করাত কল যেটা চলছে ঠিক তার কাছেই হ্যান্ডেলের উপর হাত দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে মাঝে মাঝেই হাতল ঘুরিয়ে করাত কলের ঘূর্ণনটাকে কমাচ্ছে আর বাড়াচ্ছে। ওটা যে আর মাধাই নয় সেই কথা আর বলে দিতে হয় না। আজ রাতে মাধাই আর সে ছাড়া ঘরের ভেতরে কেউই ঢোকেনি। তারপর সেই অদৃশ্য আত্মাটা হাসতে লাগলো, মুখে কিছু না বলে। ঠিক তখনই করাত কলের দিক থেকে রতনের আত্মাটা একটা হেসে উঠে বলল, এ কথা বললে কি করে হবে রে জগন্নাথ? রতনের ক্ষতি না হয় তুই করিসনি, কিন্তু আমার ক্ষতি তো করেছিলি। আমার কথা মনে পড়ে জগন্নাথ? গলাটা জগন্নাথের চেনা চেনা বলেই মনে হলো, কিন্তু গলাটা যেন অনেক দূর থেকে ভেসে আসছে। তাছাড়া কেমন যেন একটা
ঘোলাটে ভাব মিশে রয়েছে সেই গলায়, যেন একটা মাটির বড় হাঁড়ির ভেতরে মুখ ঢুকিয়ে কেউ কথা বলছে, আর সেই কথাটা গম গম করে মাটির হাঁড়ি ভেদ করে বাইরে বেরিয়ে আসছে। তোরা আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে বলছি, তোরা আমায় আটকাতে পারবি না। কথাটা বলে জগন্নাথ মাটি থেকে উঠে একটা দৌড় দিল বাইরের দরজা লক্ষ্য করে। ততক্ষণে মাথায় বাইরে দাঁড়িয়ে চিৎকার শুরু করে দিয়েছে প্রায়। জগন্নাথ ছুটতে লাগলো দরজার দিকে, তার পেছনে প্রায় শূন্যে ভর করে এক হাতে হ্যারিকেনটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেল রতন। জগন্নাথ দৌড়াচ্ছে, মাথায় চিৎকার করে তাকে ডাকছে, অথচ জগন্নাথ পৌঁছতে পারল না দরজা পর্যন্ত। তার আগেই মুখের ওপরে দরজাটা দড়াম শব্দ করে বন্ধ হয়ে গেল। মাথায় বেশ কয়েকবার দরজার গায়ে ধাক্কা দিল, কিন্তু না, কিছুতেই দরজাটা খোলা গেল না। তার মাথার ভেতর কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। এখন কারখানার পেছনের দিকের ঘরে গিয়ে নিবারণকে ডেকে আনা যায়, কিন্তু তাহলে ভ্যানের উপর তুলে রাখা কাঠগুলোর উত্তরই বা সে কি দেবে? তাছাড়া এত রাতে ওরা এখানে এসেছিলই বা কেন, সেটাই বা কি বলবে? মাথায় অনেকক্ষণ অপেক্ষা করে। কিছুক্ষণ পরেই ভেতর থেকে জগন্নাথের রক্ত জল করা চিৎকার বেরিয়ে আসতে থাকে। তারপর আর মাথায় সেখানে অপেক্ষা করে না, কাঠে ভরা ভ্যানটা নিয়ে প্রথমে কারখানার পেছনে জঙ্গলের দিকে যায়। জঙ্গলের কাছে গিয়ে ভ্যান আর কাঠ দুটোই লুকিয়ে রাখে। তারপরে সে প্রথমে নিবারণকে ডেকে তোলে। নিবারণকে ডেকে তুলে সে নিজে চলে যায় গ্রামে প্রতাপ বাবুর কাছে। তার মানে সেই রাতে আবার ওরা সবাই মিলে কারখানা ঢুকেছিল। গোটা ব্যাপারটিকে মাথায় অদ্ভুতভাবে সামলে নিয়েছিল। সে বলেছিল ফেরার পথে জগন্নাথ তাকে বলেছিল সে রাতে এখানে আসবে। মাথায় ঝোঁকের মাথায় কথাটা বললেও পরে ভুলে যায় আর কি। রাতের বেলা জগন্নাথ তাকে ডাকতেও যায়। সে প্রথমে আসেনি, কিন্তু পরে যখন আসে তখন জগন্নাথের চিৎকার শুনতে পায় ভেতর থেকে। তাই সে নিবারণ আর প্রতাপবাবুকে ডেকেছে, বাকি তিনজনকে আর ডাকেনি। ওরা তিনজন মিলে বাইরের দরজা খুলে যখন ভেতরে ঢুকে আসে তখন ভেতরে কোথাও কিছুই নেই, চারপাশটাই শান্ত। টর্চের আলো আর হ্যারিকেন হাতে নিয়ে ভেতরে ঘুরতে ঘুরতে করাত কলের ঘরের কাছে আসতেই ওরা বুঝতে পারে গোটা ঘরের মেঝেতে যেন রক্ত ছড়িয়ে রয়েছে। আর একটু এগিয়ে যেতেই নিবারণ চিৎকার করে ওঠে, ওইখানে দেখুন বাবু, ওটা কি? নিবারণের ভয় পাওয়া গলায় সামনের দিকে তাকাতেই দেখা গেল 3 নাম্বার করাত কলের হাতলটা যেখানে রয়েছে সেই হাতলের ওপরে কেউ যেন জগন্নাথের কাটা মাথাটা জুড়ে দিয়ে গেছে, আর তার গোটা শরীরটা পড়ে রয়েছে ঠিক তার পাশেই। নিচে যেন মনে হয় মাত্র কেউ মাথাটা কেটে হাতলের কাছে গুঁজে দিয়ে বাকি শরীরটা ফেলে দিয়েছে পেছনের দিকে। এই দৃশ্য দেখে মাথায় চিৎকার করে ওঠে। নিবারণ ভয় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে। তবে প্রতাপবাবু শক্ত হাতের মানুষ, তিনি ভয় পেলেও ব্যাপারটা প্রকাশ করেননি। তখনই বেরিয়ে এসে গ্রামের লোকেদেরকে খবর দেওয়াও হয়। কথা শেষ করে সুজন ঘুমাবার জন্য তোড়জোড় করতে থাকে। নিশিকান্ত ঘুমিয়ে পড়ে নিজের জন্য বরাদ্দ ঘরে, কিন্তু কারখানার ব্যাপারটা তার মাথায় বারবার ঘুরতে থাকে। একটা খটকা মাথায় বাঁধতে শুরু করেছে, কিন্তু খটকাটা কিসের সেটা সে বুঝতে পারছে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে গ্রামের চারপাশটা ঘুরে দেখে নিশিকান্ত সুজনের সাথে সেই কারখানাটাতে আরেকবার যায়, কিন্তু সুজনের কাছে থাকা চাবি দিয়ে কিছুতেই ওই করাত কলের ঘরের তালাটা খুলতে পারে না। অনেকবার চেষ্টা করে সুজন বলে, আসলে অনেকদিন হলো তো, তাই জং পড়ে গেছে। আমি খুব শীঘ্রই এই ঘরটা খোলার ব্যবস্থা একটা করে দেব। হ্যাঁ, আপনি মোটেই চিন্তা করবেন না। আপনি কালকে আছেন তো? কালকে আমি আছি, কিন্তু পরশুদিন সকালে আমাকে বেরিয়ে পড়তেই হবে। আজকালের মধ্যেই আমাকে ঘরটা দেখাও। মেশিনগুলো কেমন আছে সেটাও তো আমায় দেখতে হবে নাকি? মোটামুটি বাকি সবই দেখলাম, শুধু ওই ঘরটা দেখলেই হয়ে যাবে। তারপর ফিরে গিয়ে একটা ব্যবস্থা করে খুব শীঘ্রই তোমাকে জানাবো। সেদিনটা একরকমভাবেই কেটে যায়। রাতের বেলা আবার খাওয়া দাওয়ার পর
নিশিকান্ত নিজের ঘরে বসে আছে। এখানে এসে সুজন ছাড়া গ্রামের আর কোনো লোকেদের সঙ্গে তেমন কথাবার্তা তার হয়নি। সুজন নিজেই বারণ করেছিল। সুজনের স্ত্রীও বেশ লাজুক। সে একবারও নিশিকান্তর সামনে আসেনি। রান্না করে সুজনকে দিয়ে পাঠিয়েছে, কিন্তু এই ঘরে সে একবারও আসেনি। এসব কথা ভাবতে ভাবতে বিছানার কাছটায় হেলান দিয়ে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল নিশিকান্ত। এমন সময় পিছনে গলার স্বর শুনে ঘুরে দেখতে পেল সুজন কখন যেন এসে দাঁড়িয়েছে। বলছিলাম না বাবু, কাল সকালেই আপনাকে দেখিয়ে দিতাম, কিন্তু বিকেলের দিকে একজনকে খবর দিয়েছিলাম সেই করাত কলটা খোলার জন্যই। সেই খুলে দিয়ে গেছে। যদি আপনি চান তাহলে এখন দেখতে পারেন। তাছাড়া রাতের সময় গ্রামটা দেখতে ভালোই লাগবে আপনার। বেশ, যাব, একটু রাত করেই যাব, তাতে আমার সমস্যা নেই। তবে ওই যে কি যেন একটা, আরে ওই তুমি বলছিলে না 4 জন মরেছিল, তুমি তো বললে 3 জনের কথা, তাহলে আরেকজন? সুজন এসে বিছানার ওপরে বসলো। তারপর হ্যারিকেনটা রেখে বলতে শুরু করলো চতুর্থ ঘটনার কথা। এবার যখন জগন্নাথ মরল তখন সকলেই কিন্তু ভয় পেয়েছিল। অনেকেই কারখানা বন্ধ করে দেওয়ার কথাও বলেছিল, কিন্তু একটা কারখানা তো আর এমনভাবে বন্ধ করে দেওয়া যায় না। প্রতাপবাবু বেশ কিছুদিন সমস্ত কাজকর্ম বন্ধ রাখলেন, কারখানায় একটা পুজোও করালেন। তারপর প্রায় মাসখানেক পরে কারখানা আবার খুলল। রাতের বেলা কারখানায় যাওয়া সকলের জন্য নিষিদ্ধ করে দেওয়া হলো। এমনকি যা কাজকর্ম হবে তা সব কিছু ওই সূর্য আকাশে থাকতে থাকতেই হবে। সূর্য আকাশ থেকে ডুবে গেলেই কারখানা বন্ধ করে যে যার বাড়িতে ফিরে যেত। এমনকি নিবারণও আর সেইখানে থাকতো না, তার থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল প্রতাপবাবুই। আগেকার লোক ছিল 4 জন, আর তার সঙ্গে আরও যুক্ত হলো আরও 3 জন। মোট 7 জনের উপর সমস্ত কাজকর্মই রইল। মাধাই এখন সর্বে সর্বা, তার কথাতেই সমস্ত কাজকর্ম হতো আর কি। কিন্তু সেদিন রাতের কথা মাধাই কিছুতেই ভুলতে পারে না। ঘুমের মধ্যেই মাঝে মধ্যেই যেন জগন্নাথের সেই ছুটে আসতে থাকা মূর্তিটাকে সে দেখতে পায়। জগন্নাথ চিৎকার করে বলে, কেন বাঁচালি না আমায়? মাধাই, কেন আমায় না নিয়ে চলে গেলি? কেন করলি এরকম? স্বপ্ন দেখে মাঝে মাঝেই ধরফর করে বিছানার উপরে উঠে বসে মাধাই। তারপর বুঝতে পারে সমস্ত কিছুই তার মনের কল্পনার জন্যই হচ্ছে। সে জগন্নাথকে সেদিন বাঁচাতে পারেনি, কিন্তু তার তো আর কিছুই করার ছিল না। অলৌকিক অপশক্তির কাছে সেই বা কি করতে পারে? দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একসময় গ্রামের সবাই ও প্রতাপবাবু মনে করে কারখানায় পুজো দেওয়ার জন্যই বোধহয় বিপদ কেটে গেছে। একদিন মাথায় নিজের ঘরে ঘুমোচ্ছে, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। দরজা খুলতেই দেখে নিবারণ এসেছে। সে হন্তদন্ত হয়ে বলছে, মাদাই, মাদাই, তাড়াতাড়ি চল, এখনই কারখানায় যেতে হবে। প্রতাপবাবু ডেকে পাঠিয়েছেন, বলেছেন কি যেন হয়েছে। কারখানা নিয়ে এমনিতেই মাথায় চিন্তা থাকতো মাথাইয়ের, তাই কথাটা শুনে আর অপেক্ষা করলো না সে। তাড়াতাড়ি চাবি নিয়ে উঠে গেল কারখানায়। নিবারণও গেল তার সঙ্গে। প্রথম ঘর পেরিয়ে করাত কলের ঘরের কাছে এসে মাথাইয়ের মনে হলো ঘরের দরজা খোলা। তার হাতে একটা টর্চও ছিল। টর্চের আলো ঘরের ভেতরে ফেলতেই প্রথমে সে কিছুই দেখতে পেল না। পাশে নিবারণ তার সঙ্গে সঙ্গে এগিয়েই আসছে। আরও খানিকটা এগিয়ে গেল মাথায়। তারপর দরজার কাছে গিয়ে দাঁড়াতেই একটা করাত কল আস্তে আস্তে চলতে শুরু করে দিল। ভয়ে আতঙ্কে মাথায়ের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। পাশে থাকা নিবারণকে বলল, নিবারণ, এখানে থাকাটা ঠিক হবে না, চল আমরা বেরিয়ে পড়ি। কিন্তু নিবারণের কোনো উত্তর নেই। টর্চের আলো একপাশে ফেলতেই মাথায় দেখতে পেল কোথায় নিবারণ? এ তো নিবারণ নয়। কথাটা বলে সুজন চুপ করলো। তারপর জানলার দিকে তাকিয়ে কি যেন দেখল। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পরে সুজন বলল, একটা জিনিস আপনাদেরকে দেখাবো। যদি আমার সঙ্গে এখন কারখানায় ওই করাত কলের ঘরে যান তাহলে আমি আপনাদেরকে দেখাতেই পারবো। অবাক হয়ে গেল করাত কলের ঘরের কথাটা শুনে। এখন এত রাতে সুজন তাকে কি দেখাবে? কিন্তু নিশিকান্ত ভীত নয়। সুজনের কথায় সে রাজি হয়ে গেল।
দুজনে মিলে রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালো সেই কারখানায়। সুজনের হাতে একটা টর্চ। পথ দেখিয়ে প্রথমে বাইরের ঘর, তারপর তালা বন্ধ করা করাত কলের ঘরের কাছে নিয়ে এসে দাঁড়ালো নিশিকান্তকে। ঘরের দরজার তালাটা ভাঙা, যেন কেউ ভেঙে দিয়ে গেছে। ঘরের ভেতর গেলে একটা জিনিস আপনি দেখতে পাবেন, তবে আমি যেমনভাবে বলবো সমস্ত কিছুই কিন্তু তেমনভাবেই আপনাদেরকে করতে হবে, মনে থাকবে তো? নিশিকান্ত কোনো কথা বলছে না। তার গোটা শরীরে একটা অদ্ভুত অজানা উত্তেজনা কেমন যেন রোমাঞ্চিত হচ্ছিল। সুজনের সঙ্গে এসে ভেতরে ঢুকলো সে। ভেতরটা অন্ধকার। একপাশে সুজন নিশিকান্তকে চুপ করে বসতে বলল। অন্ধকারের মধ্যে বসে আছে তো বসেই আছে, কোথাও কিছুই নেই। এমন সময় ঘরের ভেতরে করাত কলের শব্দ শুরু হলো। প্রথমে ঘটাং করে, তারপরে লোহার খসখসে একটা শব্দ, তারপরে চাকা যেভাবে ঘুরতে থাকে ঠিক তেমনভাবে। নিশিকান্ত আস্তে আস্তে বলল, সুজন, সুজন তুমি কোথায়? সুজনের কোনো উত্তর নেই। নিশিকান্তর এবার কিন্তু ভয় হলো। সুজনের কোনো বদমতলব নেই তো? এই করাত কলের ঘরে এনে যদি সে কিছু করে? তার গলায় সোনার চেইন রয়েছে, হাতে সোনার আংটি, কিন্তু মনের সমস্ত চিন্তাটাকে মুহূর্তের মধ্যে উড়িয়ে দিল নিশিকান্ত। উঠে সরে আসতে যাবে সেখান থেকে, এমন সময় মনে হলো ঘরের ভেতরে একটা টর্চের আলো জ্বলছে। সেই আলোটাই হয়তো অন্য পাশ থেকে সুজন চালাচ্ছে। কথাটা মনে হতেই নিশিকান্ত উঠতে যাবে, এমন সময় দেখতে পেল টর্চের আলোটা ঘরের এক প্রান্ত থেকে এগিয়ে যাচ্ছে ঠিক 3 নাম্বার যে করাত কলটা চলছে সেই দিকেই। একটা অজানা কারণে নিশিকান্ত সুজনকে ডাকতে পারল না। সে স্থির পাথরের মতো হয়ে সামনের দিকে তাকিয়ে যেতেই তার পেছনে দুটো ছায়া মূর্তি কখন যেন চলে এলো। নিশিকান্ত তাদের সাবধান করতে যাবে, তার আগেই সেই দুটো ছায়া মূর্তি সুজনকে পেছন থেকে ধরে ফেলল। একজন তার মুখ চেপে ধরল, আর অন্যজন তার দুটো হাত পেছনের দিকে করে সঙ্গে সঙ্গে বেঁধে ফেলল। নিশিকান্ত চিৎকার করতে যাবে কিন্তু পারল না। তার গলার ভেতরে সমস্ত শক্তি যেন উধাও হয়ে গেছে। চেষ্টা করেও সে সেখান থেকে উঠে দাঁড়াতে পারছে না। সুজনের বিপদ দেখে তাকে বাঁচাতে পারছে না। নিশিকান্ত অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। ততক্ষণে সেই দুজন ছায়ামূর্তি যেন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দিয়েছে। ভেবেছিলে ব্যথা আমাদের সমস্ত কথা প্রতাপ বাবুকে জানিয়ে দেবে, যাতে সে আমাদের কাছ থেকে ছাড়িয়ে দেয়, আমাদের সঙ্গে বাটপাড়ি। কতবার বললাম আমাদের সঙ্গে হাত মেলা, তাহলে তো আর এমন কিছু হতো না। কিন্তু কি করবি এবার? বেটাকে সত্যি সত্যি মেরে ফেলবি? আর কিচ্ছু করার নেই রে, ওকে মারতেই হবে। না হলে যে আমরা এইভাবে কাঠ চুরি করে বাইরে বিক্রি করি, সমস্ত কিছু ধরা পড়ে যাবে। বুঝতে পারছিস তো তারপরে কি হবে? গলাগুলো নিশিকান্ত চেনে না, কিন্তু ওরা কি করতে চলেছে? সুজনকে ওরা মারতে চাইছে নিজেদের বাঁচাবার জন্য, কিন্তু ওরা কারা? আর এই পরিত্যক্ত করাত কলের মধ্যে ওরা এখন এলোই বা কি করে? কিছুই বুঝে উঠতে পারছিল না নিশিকান্ত। ঠিক তখনই তার চোখ চলে গেল টর্চটা পড়ে গেছে যেখানে, ঠিক সেখানে। টর্চের আলো সোজা এসে পড়েছে সুজনের গায়ের ওপর, কিন্তু সুজন কোথায়? তার বদলে একটা লুঙ্গি পরা আর একটা পাতলা সাদা রঙের গেঞ্জি গায়ে দেওয়া লোক, যার মুখটা চেপে ধরে রয়েছে ওরা, যার মাথার কাছে একটা টাক। তাকে সুজনের মতো অনেকটা দেখতে মনে হলেও আসলে সে সুজন নয়। তাকে নিয়ে ওরা দুজন এগিয়ে গেল করাত কলের দিকে। নিশিকান্ত আবার চেষ্টা করলো তাকে বাঁচাবার জন্য। হঠাৎ করেই তার শরীরের বাঁধন যেন কেটে গেল। সে চিৎকার করে উঠল, ছেড়ে দে ওকে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে বলে সে চিৎকার করে ছুটল সেই করাত কলের কাছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। ওরা দুজন মিলে করাত কলের মধ্যে সুজনের মাথাটা চেপে ধরতেই একটা খচাং শব্দ করে তার মাথাটা ছিটকে এসে পড়ল নিশিকান্তর পায়ের কাছে। আর ওদিকে চারপাশটা রক্তে ভরে গেল। নিশিকান্ত আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। ভয়ে আতঙ্কে
মাথা ঘুরে পড়ে গেল মাটির ওপরে। যখন জ্ঞান ফিরল, দেখল কে যেন তার মাথার কাছে এসে বসে আছে। ধরফর করে উঠতে যেতেই বুঝতে পারল মাথার ভেতরটা কেমন যেন করছে। মাথার কাছে বসে আছে সুজন। নিশিকান্ত প্রায় চিৎকার করে বলে উঠল, তুমি বেঁচে আছো? কাল রাতে ওরা তোমায় করাতকলের ভেতরে মেরে ফেলেছিল না? আপনি একটু বিশ্রাম নিন, আপনার শরীরটা এখন মোটেই ভালো নেই। তারপরে না হয় আপনাকে সমস্ত কথাই বলছি। আরে তুমি বুঝতে পারছো না, আমি নিজের চোখে দেখেছি ওরা তোমায় করাতকলের মধ্যে, ওরা দুজন মিলে তোমায় মারতে চেয়েছে। ওরা বলছিল কিছু একটা চুরি করেছিল। ঠিক তখনই একজন বয়স্ক মতো লোক এগিয়ে আসে বিছানার দিকে। ততক্ষণে নিশিকান্ত উঠে বসেছে। বয়স্ক লোকটা এগিয়ে এসে নিশিকান্তর বিছানার পাশে বসে বলল, আপনি ওই কারখানাটায় এসেছিলেন তাই না? কিন্তু আপনি একা একা রাতের বেলায় কারখানার মধ্যে গিয়ে ঢুকলেন কি করে? আর করাতকলের ঘরে তাড়াটাই বা ভাঙল কে? আমি একা একা কোথায়, আমার সঙ্গে সুজন ছিল, আর সুজনই তো একজন লোক লাগিয়ে করাতকলটা ভেঙেছিল। দেখুন, আপনার আসার কথা ছিল আমি জানি, সুজন সে কথা আমায় বলেছিল, কিন্তু আপনি কখন এলেন আর আপনি ছিলেনই বা কোথায়? ওই ঘরের মধ্যেই বা আপনি গেলেন কি করে? কিছুই তো বুঝতে পারছি না। লোকটার কথা শুনে নিশিকান্ত এবার প্রায় রেগে উঠে বলল, আরে সুজন, তুমি কেন কথা বলছো না? তুমি কেন বলছো না? কথাটা বলতে বলতে হঠাৎ করে চুপ করে গেল নিশিকান্ত। সুজনের দিকে তাকিয়ে একটা খটকা তার আবার লেগেছে। সুজনের গালের ডান দিকে একটা কাটা দাগ ছিল, কিন্তু এখন সেই দাগটা নেই। সুজন নিশিকান্তকে একভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, বুঝতে পেরেছি আপনি আমাকে নয়, আমার বাবাকে দেখেছেন। আমার বাবার নাম ছিল বিজন। একটা কথা বলুন তো, আপনাকে তো আমি বলেছিলাম বাস স্ট্যান্ডে এসে আমার কথা বলতে, তাহলেই ওরা বলে দিত যে আমি প্রতাপবাবুর সঙ্গে পাশের গ্রামে গেছি। সেই গ্রামেই তো আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। বাস স্ট্যান্ড থেকে নেমে তোমার কথা জিজ্ঞাসা করতে যাব কাউকে, তখনই দেখি তুমি চলে এলে। তুমি তো আমায় সেখান থেকে ওখানে নিয়ে এলে। আচ্ছা, আপনি কাল রাতে ঠিক ওই কারখানায় ঢুকে কি দেখেছিলেন? নিশিকান্ত শুধু কালকের নয়, এখানে আসার পর থেকে সমস্ত কথা বলতে লাগলো। আর বলতে বলতেই একটা কথা মনে পড়ে গেল তার। এই কদিনে এমন এমন সময় ওরা গ্রামের পথ ধরে হেঁটে গেছে, তখন গ্রামের আর কাউকে দেখা যায়নি। সুজন ছাড়া তার বউকেও নিশিকান্ত দেখতে পায়নি কখনো। সমস্ত কথা শুনে প্রতাপ আর সুজন অবাক হয়ে গেল। প্রতাপ বলল, বুঝতে পেরেছি, ওই কারখানাটা উনি কিনবেন শুনে বিজন আবার ফিরে এসেছিল, তার সমস্ত কথা ওনাকে খুলে বলেছিল। আপনি ঠিকই দেখেছেন, আমি হলাম সেই প্রতাপ হালদার। ওই কারখানা আমার। মাধাই আর জগন্নাথ মিলে আমার কাঠ চুরি করতো, সে কথা আমারও মাঝে মাঝে মনে হতো, কিন্তু ধরতে পারতাম না বলে কিছু বলতাম না। বিজন তাকে ধরতে পেরেছিল, কিন্তু আমায় বলার পরেও আমি প্রমাণের জন্য অপেক্ষা করেছিলাম। তার মাঝেই একদিন বিজনকে ওরা খুন করে। আমি বুঝতে পারলেও কিছু করার ছিল না, তাই পাহারায় রেখেছিলাম রতনকে। তারপর রতনও মারা যায়। তারপর প্রথমে জগন্নাথ এবং তারপরে মাধাই মরেছে। মাধাই আমাকে বিজনের কথা বলেছিল, কিন্তু আমি সে কথা শুনিনি। এখন বুঝতে পারছি সমস্ত কথাই সঠিক, কিন্তু আপনি এটা বুঝতে পারলেন না যে একটা মৃত মানুষের সঙ্গে এতগুলো দিন আপনি কাটিয়ে ফেললেন। সমস্ত কথা মনে পড়তেই নিশিকান্তর গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠল। সত্যিই তো, একটা মৃত মানুষের সঙ্গে এতদিন সে কাটিয়ে ফেলল। একবার পথে চলতে চলতে নিশিকান্ত সুজনের গায়ে হাত দিয়েছিল, তখন তার গোটা শরীরটা কেমন ঠান্ডা বলে লেগেছিল। তখন কিছু মনে হয়নি, তবে এখন ব্যাপারটা যেন মনে পড়ল নিশিকান্তর। অবাক হয়ে তাকিয়ে রইল আসল সুজনের মুখের দিকে। তার আর সেই পুরনো সুজন অর্থাৎ বিজনের মুখের মধ্যে কোনো পার্থক্য নেই।
সে মনে মনে স্থির করল করিমগঞ্জ মাথায় থাক, করিমগঞ্জের এই কারখানাও মাথায় থাক, আর কখনো সে এইখানে পা পর্যন্ত রাখবে না। করিমগঞ্জের কাঠের কারখানার ওই করাতকল যে কোন রাতে আবার নতুন করে চলতে শুরু করবে সে কথা কেউ জানে না। এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প করিমগঞ্জের ভুতুরে কারখানা। আজকের গল্প পাঠে ছিল শুভজিৎ, অন্যান্য চরিত্রে সৌরভ, নীল, কৌশিক এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই। আজকের শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস, প্রচ্ছদ অলঙ্করণে পিয়ালি, পর্ব পরিচালনায় মৌমিতা। কেমন লাগলো আমাদের আজকের এই উপস্থাপনা তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে হাজির হবে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন।